ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন এমনটাই শোনা যাচ্ছে। এখন ঘরে বাইরে মূলত আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে, কত বড় মন্ত্রিসভা হচ্ছে, এইসব বিষয়েই চলছে জল্পনা কল্পনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, কেমন হবে নতুন মন্ত্রিসভা আজকে আলোচনার বিষয় রেখেছে এবং বিষয়টি নিয়ে কথা বলতে ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার জাহিদুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং যেমনটা বলছিলাম, আমরা বিভিন্ন সূত্র থেকে যে বিষয়গুলো জানতে পাচ্ছি যে এবারের মন্ত্রিসভা অভিজ্ঞদের পাশাপাশি তরুণ এবং যারা মেধাবীদেরকে প্রাধান্য দেওয়া হবে এমন বিভিন্ন সূত্র বলা হচ্ছে। বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভাতে নাও দেখা যেতে পারে। পুরো দেশ এবং বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে এমনটাই জানা যাচ্ছে। শুরুটাই করতে চাই প্রতিক্রিয়া দিয়ে, কারণ প্রায় 17 বছরের এক ধরনের গুমোট ভাব কেটে গিয়ে নির্বাচনে বিএনপি জয়যুক্ত হয়েছে। আপনার প্রতিক্রিয়া শুনবো এবং সেই সাথে এই যে নতুন মন্ত্রিসভা নিয়ে জল্পনা কল্পনা চলছে, কেমন মনে হচ্ছে, আভাস পেয়েছেন কোথা থেকে, কেমন হতে পারে এবারের মন্ত্রিসভা? আসছে মানে নির্বাচন যে সবসময় গুমোট ভাব দূর করে দেয় তা না। আমি সরাসরি বলি, আমার যেহেতু এই নির্বাচন নিয়ে আমার নিজস্ব একটা পক্ষ না, ইনফ্যাক্ট আমার একটা বিপক্ষ ছিল। আমার কোনো তেমন মেজর পক্ষ ছিল না, কিন্তু বিপক্ষ ছিল। ধরলাম যে জামায়াতে ইসলামী জিতে গেল, মানে তারা নির্বাচনের আগে যে ধরনের কথাবার্তা বলেছেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, মানে বাংলাদেশ তখন এমন হতো, নির্বাচন হলে ওনারা যদি সুষ্ঠু ভোটে জিততেনও একটা রাদার গুমোট পরিস্থিতি তৈরি হতে পারতো, বিশেষ করে নারীদের জন্য। তারা কেমন থাকবেন, কি থাকবেন, মুখে অনেক কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আরও কিছু বক্তব্য আসছে যেগুলো আমাদেরকে আশ্বস্ত করে না। একই সাথে জামাত ইসলামের মতো একটা দল যদি ক্ষমতায় থাকতো, আমি মনে করি ডক্টর ইউনূসের সময় যে বিভিন্ন রকম ধর্মের নামে, এটা ধর্ম এগুলো করতে পারে না, কিন্তু ধর্মের নামে সো কল্ড ওই যে মানে তারা কতগুলো প্ল্যাকার্ড ট্যাকার্ড নিয়ে নানান রকম মারাত্মক রকম কতগুলো অনাসৃষ্টি করেছেন, মাজার ভেঙে দিয়েছেন, নারীদের ফুটবল খেলা বন্ধ করেছেন, তারপরে নাটক হতে পারেনি, যাত্রা এরকম প্রচুর। 3 জন নারী অভিনেত্রী শোরুম উদ্বোধন করবেন, যেতে পারেননি, অন্তত 3 জন। তো এই ঘটনাগুলো ঘটলে আবার গুমোটি হতে পারতো। যাই হোক, আমাদের অন্তত সামনে এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে খুবই সন্তোষ প্রকাশ করছি। যারা ক্ষমতায় আসুক চায়নি তারা আসেননি, এবং তারা যতটা ভালো করবে বলে হাইপ তুলেছিলেন ততটাও ভালো করেননি তুলনামূলকভাবে যেটা আসলো। আমরা এখন আশা করি একটা মুক্ত বাংলাদেশ পাবো, কারণ আমরা উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ চেয়েছি। মানে পৃথিবীতে এরকম আছে যে গণতন্ত্র মানেই উদার গণতন্ত্র না। নির্বাচনের মাধ্যমে এমন শক্তি ক্ষমতায় আসতে পারে যে রাদার দেশকে স্বৈরাচারের দিকে নিতে হবে নির্বাচনের মাধ্যমে। ভারতে বিজেপি সরকার, বা এরকম ইউরোপ আমেরিকাতে ট্রাম্প যা করছেন, ইউরোপের মাটিতে বিভিন্ন, ইটালিতে আছে, পোল্যান্ডে আছে, হাঙ্গেরিতে আছে। সো এই রাইটিস্ট এদের অধীনে সেই সম্ভাবনা থাকে। সো নির্বাচন হলেই যে দেশ মুক্ত হবে, মুক্ত বাতাস আসবে, নট নেসেসারিলি। সো আমরা এদিকে যাচ্ছি, এটা একটা সন্তোষের ব্যাপার। এবার আপনার ওই প্রশ্নের জবাবে আসি। আমি আসলে নিশ্চিত নই, মানে নানা রকম কথা ঘুরে বেড়াচ্ছে, মানে এগুলো এটা ইন্টারেস্টিং, মজার ব্যাপার। আমরা সবাই এখন সেলিব্রেট করছি একরকম, একটার পর একটা তালিকা আসছে। যেমন ধরুন 40 জনের তালিকা, 45 জনের তালিকা, আবার কেউ কেউ বলছে ক্যাবিনেট 30 জনের বেশি হবে না। আমি যতদূর শুনেছি মানে বিভিন্ন সূত্র থেকে যে ক্যাবিনেট আসলেই ছোট হওয়ার সম্ভাবনা আছে, খুব বেশি বড় হবে না, এরকম প্রবাবিলিটি আছে। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, নাম যেগুলো শোনা যাচ্ছে আমরা অনুমান করলেও কিছু নাম সঠিকই হবে, তবে একটা মিক্সচার থাকা দরকারও আছে। কারণ হলো বিএনপি তার নির্বাচনী ক্যাম্পেইনে একটা কথা বলার চেষ্টা করেছে, সেটা হলো দেশ চালানোর অভিজ্ঞতা একমাত্র এখন পর্যন্ত বিএনপির আছে, যেটা জামাতের নেই। এখন অভিজ্ঞতাটা কেন দরকার? এবার যারা সরকারি উপদেষ্টা ছিলেন মন্ত্রীর পদমর্যাদায়, তাদের সাথে কথা বলে অনেকে আমাদের পরিচিত মানুষ, একটা জিনিস বুঝলাম। তারা একটা কথা বলেন যে সরকারের যে মেশিনারিজ আছে, এই যে বিউরোক্রেসি সহ নানান কিছু, এটাকে কিভাবে অপারেট করতে হয়, এটা কিভাবে কাজ করে, এটা নাকি অত্যন্ত টাফ ব্যাপার। মানে আপনার সদিচ্ছা আছে, মানে আমরা প্রায় খুব সমালোচনা করি না, সমালোচনা করলে ধরুন আপনাকে বসিয়ে দিলাম একটা মিনিস্ট্রিতে, আপনি কাজ করতে গেলেন, আপনি দেখবেন কাজগুলো এত সোজা না, কিভাবে এই ব্যুরোক্রেসিকে দিয়ে কাজ করাতে হয়। তো এই অভিজ্ঞতাটা ম্যাটার করে। সুতরাং বিএনপির অভিজ্ঞদেরকে নিয়ে আসবে। একই সাথে আবার অভিজ্ঞ কিন্তু উনি শারীরিকভাবে বা মানসিকভাবে সেই ক্যাপাবিলিটি রাখেন না, কারণ বিএনপি ক্ষমতা থাকার পর 17 বছরের বেশি সময় পার হয়ে গেছে। যার বয়স 60 ছিল তার বয়স এখন 77, এই ব্যাপারটা তো আছেই।
একই সাথে নতুনদেরকে আনার চেষ্টা, এবং আমি ধারণা করি নতুনদের অনেককে প্রতিমন্ত্রীর মতো পদমর্যাদা দিয়ে আস্তে আস্তে মিনিস্ট্রিতে তারা কাজ, এবং বারবার বলছি সরকারটা কিভাবে অপারেট করে, সরকার একটা বড় মেশিন, সেই মেশিনটা কিভাবে অপারেট করতে, এবং আমাদের দেশের মেশিনটা খুব ভালো মেশিন না, ফল্টি মেশিন, এটাকে ধাক্কা টাক্কা দিয়ে গুঁতো টুতো দিয়ে চালাতে হয়। সো এই চেষ্টাটাও সম্ভবত থাকবে আর কি। আমি যদি একটু বলতে চাই যে মানে একদম সর্বশেষ যেটি আজকের খবর সেটি হলো যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং আমরা জানি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করতে গেছিলেন, তাদের বাসায় গিয়ে তাদের দেখা করতে গেছিলেন। মানে এটা যদি একদম আলোচনার মানে ইতে রাখি, ডাক্তার জাহিদুর রহমান, আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কিছুটা পরিবর্তন এলো? মানে এরকম দৃশ্য কি আমরা দেখেছি সচরাচর এর আগের নির্বাচনগুলোতে? একদম না, এবার অনেকগুলো নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রমাণ হলো। আমি একটু পেছন থেকে আসি, আমি এই জায়গায় আসবো। এই নির্বাচনের সহিংসতা খুবই ন্যূনতম পর্যায়ে। নির্বাচনের দিন বাংলাদেশে আমি চাই না কোনো একজন মানুষ মারা যাক, কোনো একজন মানুষ বাজেভাবে আহতও হয়নি নির্বাচনের দিন, পরে না, আগে একজন মানুষ মারা গিয়েছিলেন নির্বাচনী সহিংসতায়। সো একটা অবিশ্বাস্য ব্যাপার। দুই নেতা, দুই জোটের এবং দলের সর্বোচ্চ নেতা পরস্পরকে সমালোচনা করেছেন, কঠোর ভাষা ব্যবহার করেছেন, কিন্তু কোথাও কোনো শালীনতার সীমা ক্রস করেননি। এমনকি কেউ কারো দলের নাম বলেননি। একটি দল ফ্যামিলি কার্ড দিয়ে এটা করতে চায়, আবার বলছেন আরেকটি দল বেহেশতের কার্ড দিতে চায়, মানে কখনো নামও বলেননি। সো এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা কিন্তু আমরা এই পুরো এন্টায়ার ইয়েটাতে দেখলাম। পরে এসে এখন যেটা দেখলাম এটা আরও সুন্দর, এবং জামাতের আমির যে রেসপন্স করেছেন সেটাও চমৎকার ব্যাপার। নাহিদ ইসলামের বাসায় গেছেন, যদিও নাহিদ ইসলামের বাসায় তিনি কেন যাচ্ছেন এই শব্দটা, এই আলাপটা কেউ কেউ করেন। নাহিদ ইসলাম তো কোনো জোটের প্রধান না, যদি এমন হতো তৃতীয় আরেকটা জোট আছে, নাহিদ ইসলাম জামাত জোটের অংশ। তারপর আমি ধারণা করি জনাব তারেক রহমান জুলাইয়ের চেতনা, জুলাইয়ের সম্মুখ সারির মুখ অনেকেই আছে, এবং বিশেষ করে নাহিদ ইসলাম সম্পর্কে আমরা বলি হি ওয়াজ দ্য পোস্টার বয় অফ জুলাই আপরাইজিং। সো সেখানে গেছেন, অসাধারণ। আমি মনে করি এটা চললেই সবচেয়ে ভালো হবে। আমরা মানে রাজনীতিতে সম্প্রীতি ফিরছে আমি বিশ্বাস করি। যদি গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকে তাহলে সম্প্রীতি ফিরছে, এবং এটা টিকে থাকবে। সম্প্রীতি কখন নষ্ট হবে? ধরুন জনাব তারেক রহমান শেখ হাসিনা হতে চাইলেন, মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবেন, তখন আপনি অনিবার্যভাবে জামাতকে পেটাতে হবে, এনসিপিকে পেটাতে হবে, আওয়ামী লীগ যদি বেরোতে চায় তাকে পেটাতে হবে, তাকে জেলে নিতে হবে, শফিকুর রহমান সাহেবকে ধরে ধরে জেলে পাঠিয়ে দিতে হবে গায়েবী মামলায় ইত্যাদি ইত্যাদি, তখন সম্প্রীতি নষ্ট হবে। সো আমি কোনোভাবেই বিশ্বাস করি না বাংলাদেশ আগামী 5 বছর পর একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জনাব তারেক রহমান এটা হতেই দেবেন বলে আমি মনে করি না। সো নির্বাচন হবে, যখন নির্বাচন হবে তখন দেখবেন এই শত্রুতাটা আর থাকে না, টাফ ডিবেট হবে, সংসদে পরস্পরের বিরুদ্ধে খুবই টাফ বিতর্কে জড়াবে, বাইরেও মাঝে মাঝে কর্মসূচি দেওয়া হবে, সরকারের কোনো পলিসি জনগণ পছন্দ করছে না সেটার জন্য তারা যে কোনো রকম মিছিল সমাবেশ এমনকি হরতালও ডাকতে পারে, কিন্তু এটা কখনো এই জায়গায় যাবে না যেটা শত্রুতায় পরিণত হয়েছে। দেশকে অস্থির করার যে অপচেষ্টার কথা বলছিলাম অনেক আগে থেকে, সেটি কি থেমে গেল নির্বাচনের সাথে? থেমে গেল ফর দ্য টাইম বিং। আমি আসলে একটু দেখবো কারণ হচ্ছে আমাদের কিছু মানুষ, ধরুন এনসিপিতে জামাতে কিছু হঠকারী মানুষ আসলে এখনো আছে, এবং এদেরকে পেছন থেকে নানান ফর্মে উস্কানি দেওয়ার মতো মানুষ দেশে এবং বিদেশে আছে। তাদের সাথে তারা কিভাবে বিহেভ করেন আমরা খুব সারপ্রাইজিংলি দেখেছি। মানে এরকম বিশ্রী নোংরা উস্কানি দেয় এমন মানুষের সাথে জামায়াতে আমির আমেরিকা গিয়ে ছবি তুলেছেন। নারীদেরকে গালিগালাজ করা ছাড়া কথা বলেন না, নারী মাত্রই যেসব ভাষায় যে এমন মানুষ ব্যবহার করেন তার সাথে ছবি তুলেছেন। সো তাদের সাথে কিন্তু এই যোগাযোগটা আছে। এখন আমরা জানি না তাদের ইনফ্লুয়েন্স এখন আর কতটা আছে, যদি থেকে থাকে কোনো একটা সময় পর আবারও সেটা হতে পারে। বাংলাদেশের তো ইতিহাস আছে, ভালোভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধেও অস্থিরতা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা আছে। তবে আমি মনে করি এগুলো শেষ পর্যন্ত কাজ করবে না, কারণ বিএনপি, এই জন্য আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে, এবং আমার প্রেডিকশনও ছিল যে বিএনপি 2/3 মেজরিটিটা দরকার ছিল। সো এই মেজরিটির একটা সরকারকে ডিস্টেবিলাইজ করা আবার খুব সহজ না, তারা হয়তো চেষ্টা করতে পারেন। আরেকটু জানি, সেটা হলো যে এই যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমরা শান্তিপূর্ণ যে অবস্থার কথা বলছি কিংবা রাজনৈতিক দলগুলোর সহাবস্থানের কথা বলছি, এটি কি আসলে রাজনৈতিক দলগুলোর একক চেষ্টার ফসল কিংবা ত্যাগের ফসল, কিংবা আমরা যদি বলি তাদের সহনশীলতার ফসল, নাকি অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূসের একটা ধন্যবাদ পাওয়ার সময় হয়েছে? সম্প্রীতির জন্য ধন্যবাদ পাওয়ার সময় হয়নি। সম্প্রীতির জন্য ওনারা কিছুই করেছেন বলে আমি মনে করি না। ওনারা একটা খুব ভালো নির্বাচন করেছেন। ফ্যাক্ট হচ্ছে নির্বাচনটা ভালো হবে, আমি
নিজেও মনে করেছি, বলেছি। কিন্তু উনি যেভাবে বলছেন এটা ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, আমার মনে হয়নি ওটা। আমি বলতাম যে এটা উনি তো একটু সবসময় বাড়িয়ে বলেন, কিন্তু এটা ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হয়েছে এই আলাপটা করা যায়। সো নির্বাচনটার জন্য হতে পারে। আবার এটাও ফ্যাক্ট, ভালো নির্বাচনের সাথে সম্প্রীতির সম্পর্ক আছে। নির্বাচনটা যদি ভালো না হতো তাহলে দলগুলো তাদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই যে দলগুলোর মধ্যে সুসম্পর্ক রাখা, সুসম্পর্ক তৈরি করা, এই চেষ্টা আমি আসলে সরকারের দিক থেকে দেখিনি। বরং সরকারের কখনো কখনো কোনো স্টেপে, বিশেষ করে কোনো উপদেষ্টার বিরুদ্ধে রাদার এই অভিযোগ আছে যে তারা চেষ্টা করেছেন এই বিভেদ তৈরি করা, কোনো না কোনো দলের সাথে অ্যালাইন্ড হয়ে তারা তাদের কোনো এজেন্ডা পূর্ণ করতে চেয়েছেন, বরং সেই অভিযোগ আছে। বিএনপির ভূমিধস বিজয় যেটা বলা হচ্ছে সেটা অবশ্যই আনন্দের, এবং যারা বিএনপির কর্মী সমর্থক আছেন তাদের জন্য তো অনেক বেশি আনন্দের। এবং সেই সাথে একটু জানতে চাই যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে দেখতাম নির্বাচনের আগে জামাত মানে অনেক অংশে এগিয়ে আছে বা জামাতের জনপ্রিয়তা বেড়েছে, এই নির্বাচনে মানে বিএনপির জয় বা জামাতের পরাজয়, জামাত জোটের পরাজয়, এটি কি মানে এক অর্থে প্রমাণ করে যে ভোটের মাঠের রাজনীতিটা আসলে সোশ্যাল মিডিয়ার রাজনীতির থেকে অনেক বেশি ব্যতিক্রম এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ? মানে সোশ্যাল মিডিয়ার এই ঘটনা নিয়ে একটা ফান তৈরি হয়েছে, বটের তো ভোটাধিকার নেই। মানে ওখানে যে সোশ্যাল মিডিয়ার বটগুলো আছে, আইডিগুলো আছে, ওর ভোটাধিকার থাকলে তো মানে এগিয়ে থাকা না। আমি আপনাকে বলছি, আপনি সার্চ করে দেখুন, এমন কোনো পোল নেই ফেসবুকে যেটায় জামায়াত দ্বিগুণ থেকে 4 গুণ বেশি ভোট পায়নি। মানে জাস্ট মার্জিনালি পাস করবে না। আপনি একটা পোল খুললে মানে ব্যাপারটা এরকম যে আপনি আজকে খুললেও বলতে পারে যে জামাত জিতবে, যদিও রেজাল্ট হয়ে গেছে। সো অনলাইনে তাদের একটা সিন্ডিকেটেড একটা স্ট্রাকচার আছে, একটা ইকোসিস্টেম আছে, যেটার মাধ্যমে তারা এই কাজগুলো এনশিওর করে। মাঠে এরকম না, মাঠে এরকম হয় না। মাঠে এরকম হয় না বলেই তাদের এই সব রকম পোলের পরও আমরা কনফিডেন্টলি বলতে পারি, অল্প কিছু মানুষ, আমি নিজেও বলেছি, ইলেকশনের আগের দিন বলেছি, ইলেকশনের দিন বলেছি, তার 1 মাস আগে বলেছি, 2 মাস আগে বলেছি বিএনপি 2/3 মেজরিটি পাবে। তো এটা হয়েছে। তবে একটা সাকসেস এইভাবে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া থাকি এবং ওই যে ইকো চেম্বার বলে, আমরা ইকো চেম্বারে থাকতে থাকতে আমাদের মধ্যে পারসেপশন তৈরি হয়, আমরা অনেকে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছিলাম এই প্রোপাগান্ডা যেমন জিতেই যেতে পারে। তো আসলে এটা আমার অ্যাটলিস্ট মনে হয়নি। আমি ক্রমাগত এটা নিয়ে কথা বলেছি। আপনি যেটা বললেন অনলাইনের এই ভোট আর এই বিষয়, আর বাস্তবে গিয়ে মাঠে মানুষকে ভোট কেন্দ্রে এনে নিজের মার্কার পক্ষে ভোট দিয়ে নিয়ে যাওয়া একেবারেই ভিন্ন ব্যাপার, এটা প্রমাণ হলো। আওয়ামী লীগের ভোট, অনেকে বলছেন যে বিএনপিকে জয়ী করেছে মূলত আওয়ামী লীগের ভোট, এবং আমরা দেখেছি যে ভোটের প্রথম 2 ঘন্টাতে ভোটারের উপস্থিতি বেশ কমই ছিল, পরবর্তী সময়টাতে ভোটারের উপস্থিতি আস্তে আস্তে বেড়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটটা কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসে, এই বিষয়গুলো কিন্তু এখন আলোচনায় আসছে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কি মনে হয়? অনেকে বলছেন যে বিএনপির হাত ধরেই আসলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবে, এরকম অভিযোগও কিন্তু আছে। আওয়ামী লীগের ভোটে বিএনপি জিতেছে আমি একেবারেই মনে করি না। আওয়ামী লীগ খুব বেশি ভোট দিতে এসছে তাও না, অনেক ভোট দিলে ভোটের পার্সেন্টেজ আর একটু বাড়তো, 70-এর কাছাকাছি চলে যেত। আওয়ামী লীগের ভোট উভয় পক্ষই পেয়েছে। জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ট্রেডিশনালি শক্তির যেসব সিট আছে শক্তিশালী, অনেকগুলোতে জামায়াতে ইসলামী জিতেছে। তাতে বোঝা যায় আওয়ামী লীগ জামাতকে ভোট দিয়েছে, লোকাল অনেক হিসাব আছে। আবার আওয়ামী লীগে অনেকে বিএনপিকেও ভোট দিয়েছে। সুতরাং আমি আওয়ামী লীগের ভোটে বিএনপি জিতেছে বা ডিসাইডেড হয়েছে তা না। আওয়ামী লীগ যদি একজনও ভোট দিতে না আসতো, বিএনপিও কিছু সিট হারাতে পারতো বা জামাতও কিছু সিট হারাতে পারতো। এটা সেজন্য আমি কনসিডারেবল বিষয় মনে করি না। এখন আপনি যে কথাটা বললেন আওয়ামী লীগ কার হাত ধরে আসবে সেটা জানি না। আওয়ামী লীগ কোর্টের কাছে আছে, আইসিটিতে আওয়ামী লীগের বিচার হবে। সো আমরা যখন কোর্টের হাতে তুলে দেই, আমাদের প্রস্তুত থাকতে হবে রায় যে কোনো রকম কিছু হতে পারে। মানে কোর্টের কাছে যাওয়া মানে আপনি একটা বিচার চাইছেন, আইনের পথেই চলবে। এখন বিচারের পর যদি মনে হয় আওয়ামী লীগ এই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সাথে সাংগঠনিকভাবে জড়িত ছিল না, ব্যক্তি জড়িত ছিল, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের লোকজন ছিল, কিন্তু সংগঠন হিসেবে সে জড়িত ছিল না, তাহলে তো আওয়ামী লীগের নিষিদ্ধতা নাও হতে পারে, তখন সে আসবে, কাজ করবে। আর যে পার্সেন্টেজের মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ও আসলে কোনো না কোনো নামে, কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগ ফেরত আসবে। কারণ একটা চিন্তার মানুষ যারা এখনো এই দলটাকে, মানে অভ্যুত্থানের পরও তারা এই দলটাকে সমর্থন করে, এটা তো বাস্তবতা। তো সুতরাং এটা কোনো না কোনো ফর্মে আসবে, এটা বিএনপির হাত দিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই।
দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি যে বিএনপি যে সময় সরকারের দায়িত্বে ছিল সে সময় বিএনপির উপর নানা রকমের অভিযোগ এসেছে এবং পরবর্তী সময়ে এই অভিযোগ দ্বিগুণ তিনগুণ হয়েছে। এখন যখন বিএনপি নতুন করে একটা সরকার গঠন করতে যাচ্ছে এবং তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলবো নিশ্চয়ই, এই দুর্নীতির অভিযোগটা প্রথম ডিল করতে হচ্ছে বিএনপিকে, মানে প্রথমেই ডিল করতে হবে বিএনপিকে। বিএনপি আসলে কি করবে? ডাক্তার জাহিদুর রহমান, একটা বিরতির পরে সে প্রশ্নটার উত্তরটাই, বিএনপি এই দুর্নীতির অভিযোগটাকে এড়াতে বা দূর করতে কি করবে? দর্শক, ফিরছি এক্ষুনি, দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। কেমন হবে নতুন মন্ত্রিসভা, এটি নিয়ে কথা বলছিলাম। সামগ্রিক নির্বাচন নিয়েই কথা বলছি আমরা ডাক্তার জাহিদুর রহমানের সাথে। আলোচনায় ফিরতে চাই। বিরতিতে যাবার আগে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটা হলো যে বিএনপির বিরুদ্ধে নানা সময় দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এবার আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন যে এবার দুর্নীতির লাগাম টেনে ধরা হবে এবং জিরো টলারেন্সের কথা অনেকখানি তিনি বলেছেন। দুর্নীতির এই অভিযোগ কাটিয়ে উঠতে বা দেশ পরিচালনায় এই দুর্নীতিকে নির্মূল করতে বিএনপিকে বেশ জোরে সোরে কাজ করতে হবে বলে মনে হয়। ডাক্তার জাহিদুর রহমান, কোন কোন বিষয়গুলোতে এখন নজর দিতে হবে বিএনপিকে? মানে বিএনপির নামে দুর্নীতির অভিযোগ কেন? এর আগে আমরা দেখেছি ক্ষমতায় ছিল না, কারণ হচ্ছে বিএনপি ক্ষমতায় ছিল, সেই কারণেই দুর্নীতির অভিযোগ, তাই তো? মানে ডিভোর্সের কারণ কি? বিয়ে, তাই না? বিয়ে না করলে তো ডিভোর্স হয় না, ব্যাপারটা এরকম। সো যেই ক্ষমতায় ছিল তার নামে দুর্নীতির অভিযোগ আসবে। আওয়ামী লীগ, বিএনপি, আপনি একটা দল করে খুব ভালো করেন, যদি ক্ষমতায় থাকেন অভিযোগ আসবে। জামায়াতে ইসলামী বিএনপির সাথে একটা সরকারে ছিল, লাস্ট সরকার 1/6 সময় ছিল, সেই সময় যখন ছিল সেও ক্যাবিনেটে ছিল, কিন্তু সেটাকে সরিয়ে রেখে বিএনপিকে আলাদা করে কথা বলে, মানে দুর্নীতির তকমা জামাতের গায়েও আছে, কারণ পুরো সরকারটা কালেকটিভলি দেখতে হবে। কিন্তু জামাত যেহেতু একা কোনোদিন সরকারে ছিল না, তাই আপনি জামাতের সময়কার দুর্নীতি কি হচ্ছে না হচ্ছে বলতে পারেন না। এটা তার অযোগ্যতার কারণে। আপনি দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে করবেন, বিএনপির বিরুদ্ধে করবেন, কারণ তারা ক্ষমতায় ছিল। এক নাম্বার। নাম্বার 2, দুর্নীতিকে আমরা নির্মূল করবো? উত্তর হচ্ছে না, দুর্নীতি নির্মূল করা যায় না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে যে প্রতিষ্ঠানটা দুর্নীতির র্যাঙ্কিং করে, তাতে 1 নম্বর দেশ যেটা হয় সাধারণত স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এরা হয়। এরা 87, 88, 89, 90 এর বেশি স্কোর, মানে 100-তে তারাও 10, 11, 12 স্কোর করে না। তার মানে ওইসব দেশেও দুর্নীতি আছে কি নেই? ওইসব দেশের সাথে আমাদের বেসিক পার্থক্য হচ্ছে ওইসব দেশের সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে কোনো দুর্নীতি দেখে না, এটা হলো ডিফারেন্স। আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা এত বড় একটা সরকারকে বেতন টেতন দিয়ে পুষি, এরপরও আপনি যখন কোনো সেবা চাইতে যাবেন মনে হবে সে আপনাকে ফেভার করছে। একটা বিখ্যাত কথা আছে না, বা কুখ্যাত কথা, লাঞ্চের পরে আসেন। আপনি সকালে যাবেন, আমাদের এই যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এই মুভমেন্ট করেছিলেন যে লাঞ্চের পরে আসেন এর বিরুদ্ধে। যাই যান, সকালে কোনো কাজ নেই, পেপার পড়ছে বসে বসে অফিস টাইমে। সো এই সমস্যাটা আসলে জনাব তারেক রহমানকে অ্যাড্রেস করতে হবে, নির্মূলের চেষ্টা করবেন। নির্মূল হবে না, কিন্তু মানুষ যেটা দেখতে চায় এটা ধাপে ধাপে কমছে কিনা, রাতারাতি কমে যেতে হবে তাও না। আচ্ছা, দুর্নীতি কমে কিভাবে? দুর্নীতি না, যে কোনো অপরাধ কমার প্রধান উপায় হচ্ছে একটা ডেটারেন্ট তৈরি করা, যে আমি যদি এটা করি তাহলে তার ফল হবে ওইটা। ডক্টর ইউনূস সরকারের সময় মাজার ভাঙা হলো, 150-র বেশি মাজার ভাঙা হয়েছে, কিন্তু 1টা, 2টো, 5টা, 10টার পরে যদি সরকার শক্তিশালীভাবে ধরে যারা ভেঙেছে তাদেরকে ধরতো এবং সামনে নিয়ে আসতো, তাহলে আপনি দেখতেন মাজার ভাঙা হতো না। আমরা আমাদের ছোটবেলায় একটা মারাত্মক ক্রাইম অনেক দেখেছি, পত্রিকায় পড়েছি, অ্যাসিড মারা হতো মেয়েদেরকে। আপনি দেখবেন খুব বেশি অ্যাসিড মারা হয় না এখন আর। এটা বিএনপি সরকারের আমলে হয়েছে। কি করেছে? আইন তো করেছে, এটা প্রয়োগ করেছে। যে অ্যাসিড মেরেছে তাকে আপনি কিছু লোককে ধরে শাস্তি নিশ্চিত করেছেন। ঠিক একইভাবে দুর্নীতির ক্ষেত্রে শাস্তি নিশ্চিত করতে হবে, এবং 2-1টা বড় কেউ, মানে আমরা হাসিনার সময় দেখতাম অমুক স্বাস্থ্যর এটা ড্রাইভার, এটা সেটা, আমাদের সচিব পর্যায়ের লোকদেরও অনেকেই মারাত্মক দুর্নীতির সাথে জড়িত। সো এই ধরনের দুর্নীতি কয়েকটা ধরে ফেলা এবং
এক্সাম্পল তৈরি করা, এটা করলে আমি মনে করি দুর্নীতি কমতে শুরু করবে, লাগাম টেনে ধরা যাবে। এবং সেই সাথে যদি আরেকটু যোগ করি ডাক্তার জাহিদুর রহমান, নতুন একটি সরকার অনেক বছর পরে তারা দায়িত্ব গ্রহণ করছে এবং তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। আমরা যদি বলি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা প্রশাসন কিংবা আমরা যদি বলি রাজনৈতিক বিভিন্ন সমস্যা রয়েছে এবং সেই সাথে যদি ভঙ্গুর যে অর্থনীতি রয়েছে সেটিও রয়েছে, বিএনপিকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর বাইরে কি অন্য কোনো চ্যালেঞ্জ আপনি দেখেন? আপনি যা বলেছেন মূল চ্যালেঞ্জগুলো বলেছেন, আমি আরেকটা চ্যালেঞ্জ একটু যোগ করতে চাই, যেটার সাথে আইন শৃঙ্খলা হিসাবে বলে ফেলা যায় কিন্তু আমি একটু আলাদা করতে চাই। সেটা হলো ডক্টর ইউনূসের সরকারের সময় একটা মারাত্মক সংকট দেশে তৈরি হয়েছে। সেটা হলো আমাদের দেশে ধর্মীয় এক্সট্রিমিজম কম বেশি আছে, কিন্তু এটা খুব বেশি মাথা চাড়া দিয়ে বিরাট সাহস দেখানোর প্রবণতা খুব বেশি ছিল না। ডক্টর ইউনূসের সময় যে আমরা মাজার ভাঙার কথা বলছি, ঘোষণা দিয়ে আমি দেখলাম একটা জায়গায় মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে ওখানে দাঁড়িয়ে অন ক্যামেরা কয়েকজন কথা বলছেন, দেশের সব জায়গায় মেয়েদের ফুটবল খেলা হতে পারে, আমাদের এখানে হবে না। নাটক, যাত্রা, মেলা, গান বন্ধ হয়েছে, বাউলদেরকে, ভবঘুরেদেরকে উপরে নানান রকম নিপীড়ন হয়েছে। এই যে ধর্মের নামে উগ্রবাদী চিন্তা, উগ্রবাদ চাপিয়ে দেওয়ার প্রবণতা, এই জিনিসটা আমি বলছি না বেড়ে গেছে, কিন্তু প্রকাশটা বেড়েছে, এদের সাহস বেড়ে গেছে। আমি মনে করি আগামী সরকার বিএনপি এই একটা জিনিসকে আলাদাভাবে, এটাকে জাস্ট মেয়ার সন্ত্রাসের সাথে মেলালে হবে না, এটা একটা আলাদাভাবে ডিল করতে হবে। সো এটা রুট কজ খোঁজা, রুট কজ সমাধান করা, আবার যেন হতে না পারে সেই ব্যবস্থা করা খুব সিরিয়াসলি করতে হবে। বাংলাদেশে আমরা দেখেছি একজন নারী কিভাবে ওড়না পরবেন কি পরবেন না তার জন্য তাকে বাজে মন্তব্য করা ব্যক্তি তিনি পুলিশ কাস্টাডিতে দাঁড়িয়ে অত্যন্ত অশ্লীল ভাষায় বর্ণনা করছেন, এরপর তার বিরুদ্ধে মামলা আর হলো না, উনি ফুলের মালা দিয়ে বেরিয়ে এসছেন। সো এই প্রবণতাগুলো আলাদাভাবে ডিল করতে হবে বলে আমি মনে করি। আরেকটা জটিল জায়গা হতে পারে, সেটা হচ্ছে জিওপলিটিক্স। একটা নির্বাচিত সরকার আমরা পেয়েছি, শক্তিশালী সরকার পেয়েছি, কিন্তু ইন্ডিয়া চায়নার আবার আমেরিকার সাথে চায়নার এখন যে কনফ্লিক্টের জায়গা আছে, চায়না কিন্তু বাংলাদেশে চেষ্টা করছে অনেক বেশি আরো ইনভলভড হতে, আমেরিকা আবার এগুলো এত সহজে ছাড় দেবে না। তো এই ব্যালেন্সিংটা সরকারের জন্য কঠিন হবে, চ্যালেঞ্জ হবে। তবে নির্বাচিত সরকারের পক্ষে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সহজ, কারণ তার পেছনে কিন্তু ম্যান্ডেট আছে, 2/3 মেজরিটির একটা সরকার। সে তো হাসিনার মতো, তারেক রহমান তো হাসিনার মতো গিয়ে বলবেন আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে এটা এটা দিচ্ছি। উনি ক্ষমতায় আছেন উইথ পপুলার ম্যান্ডেট, এবার উনি দেশের জন্য পারবেন চেষ্টা করতে। তবে ভারতের সাথে সম্পর্কটা কেমন? ভারতের সাথে সম্পর্কটা ওয়ার্কিং সম্পর্ক করতে হবে। আমরা কেউ কেউ তো ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে দিতে পারলে খুশি হই। আমরা দেখছি গত দুদিন থেকে দেখছি এটা। যেন নরেন্দ্র মোদী আসতে পারেন, কেন আসতে পারেন, এটার জন্য হলে আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো। ভারতের সাথে বাংলাদেশের এনগেজ করতে হবে, স্বার্থের ব্যাপারে স্বার্থ নিশ্চিত করে চলতে হবে, কারণ আমরা প্রতিবেশী। কি চাই আমরা, শেখ হাসিনার মতো করা যাবে না। মানে শেখ হাসিনার সময় বাংলাদেশ তো ভারতের কলোনিতে পরিণত হয়েছিল। আমরা চাই দুটো সার্বভৌম দেশ, ভারতও আমাদের এটা মেনে নেবে। আমাদের কিছু স্বাধীনতা আছে, আমি পাকিস্তানের কাছ থেকে আমার প্রয়োজনীয় জিনিস কিনতে পারবো যদি সস্তায় পাই। আমার পাকিস্তানের সাথে শত্রুতা করতে হবে, তোমার প্রেসক্রিপশন আমি এটা করবো না। আমি তোমার সাথেও সম্পর্ক চাই, পাকিস্তানের সাথে চাই, আমি চায়নার সাথে চাই। কেন ভারতকে যখন রাশার তেল কিনতে আমেরিকা চাপ দেয়, ভারতকে শুনেছিল? ভারত বলেছে আমি রাশা থেকে সস্তায় তেল পাই, আমি কিনবো না। কেন? তার পয়েন্টে যদি এটা হয় বাণিজ্য সম্পর্ক, তাহলে আমরা তাই করব। পাকিস্তান থেকে যদি কোনো কিছু সস্তায় পাই, ভালোভাবে পাই, পাকিস্তানের সরাসরি প্লেন যোগাযোগ যদি আমাদের ভালো হয়, দরকার হয়, এটা প্রফিটেবল হয়, আমরা কেন করব না? করতে হবে, এইটা মেনে নিয়েই করা। অবশ্যই। আমি আরেকটা বিরতি নেই ডাক্তার জাহিদুর রহমান, আরেকটা বিরতি নিয়ে ফিরে আসি দেশ সম্প্রতিকে। দর্শক থাকুন সাথে, ফিরছে এক্ষুনি দেশ সম্প্রতিকে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল। স্কয়ার বাণী ব্যতীত দেশ সম্প্রতিক, সোনিয়া হক আপনাদের সাথে আছে। কেমন হবে নতুন মন্ত্রিসভা? ডাক্তার জাহিদুর রহমান আছেন আলোচনায়। আমি আলোচনায় ফিরতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, এবারের নির্বাচনে আমরা বেশ কিছু নতুন শব্দের সাথে পরিচিত হচ্ছি। একটা গণভোট, যেটা আমরা নির্বাচনের দিনে দেখেছি, সম্পন্ন হয়েছে, জুলাই সনদ এবং পিআর পদ্ধতি। এবারে সংসদ গঠন হওয়ার পর থেকে এই বিষয়গুলো
মানে খুব বেশি প্রাধান্য পাবে এবং এগুলো আলোচনায় থাকবে। আমি একটু জানতে চাই জুলাই সনদ, গণভোট এবং পিআর এর ভবিষ্যৎটা কি, কিংবা কি হতে যাচ্ছে? মানে আমাদের যে গণভোট হলো, আগে বলা হয়েছিল যে যে মানে সনদের যে আদেশ আছে তাতে গণভোটে যা যা পাশ হয়েছে সেটা সংবিধানে সংশোধন করে ফেলতে হবে। সেই জন্য আমাদের এই যে পার্লামেন্টটা আছে তার প্রথম 180 দিন সে একটা ভিন্ন রোলও পাশাপাশি প্লে করবে, সংস্কার পরিষদ। সংস্কার পরিষদ। তো সেটা যখন করবে তখন তার কাজ হবে এগুলো ইনক্লুড করা। কিন্তু আমার কাছে একটা সমস্যা মনে হয়, কারণ গণভোটে যা যা অপশন রাখা হয়েছে এর মধ্যে আমরা যারা ভোট দিয়েছি তারা জানি 4টা অপশন ছিল, ক, খ, গ, ঘ। গতে হচ্ছে 30টা বিষয় আছে যেগুলো সবগুলো দল একমত হয়েছে। ব্যালটে লেখা আছে এগুলো করতে নির্বাচিত সরকার বা সবগুলো দল বাধ্য থাকবে। বাধ্য থাকবে কথাটা গয়ে লেখা আছে, ক আর খতে বাধ্য থাকবে লেখা নাই। তত্ত্বাবধায়ক সরকার এবং কমিশনগুলো করতে হবে এভাবে বলা আছে। আর পিআর এর কথা যেটা বলছেন আপার হাউসে, সেটাও গঠন করা হবে। বাধ্য হবে কথাটা ক খতে নাই। ক খতে যা আছে এই যে পিআর এর কথা বা উচ্চকক্ষের পিআরটায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। বিএনপির নোট অফ ডিসেন্ট বিএনপি কার্যকর করবে না, এটা বিএনপি কিন্তু আগে থেকে বলছে। তাহলে এখন গণভোটে আপনি এটা পাশ করিয়ে এনে যদি বলেন এটা করতে হবে, বিএনপি এটা মানবে কিনা আমি এখনো নিশ্চিত নই। অন দ্য আদার হ্যান্ড, গণভোট কোনোদিন আগে হয় না। আমাদের গণভোটের ইতিহাস, আমি যদি নিকটতম ইতিহাসটার কথা বলি, সেটা হচ্ছে 91 সালের নির্বাচনের পর আমরা দ্বাদশ সংশোধনী করলাম, যেখানে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসলাম। এটা আমরা আগে সংবিধানে পার্লামেন্টের মাধ্যমে চেঞ্জ করেছি, তারপর এটাকে গণভোটে দিয়েছি। মানে আপনি গণভোটে কিছু পাশ করে এনে কনস্টিটিউশনে ঢোকাবেন, এটা নিয়ম না, কোনোভাবেই নিয়ম না। সো এই জিনিসগুলো সব প্রশ্নের মুখোমুখি হবে এবং আমি মনে করি সামনে পার্লামেন্টটা খুবই উত্তপ্ত অবস্থার মধ্য দিয়ে যাবে। গণভোটের রেজাল্ট কতটুকু ইমপ্লিমেন্ট করা হবে, সেক্ষেত্রে জুলাই সনদের কি হবে? জুলাই সনদ আসলে যেভাবে হয়েছিল সেভাবেই বাস্তবায়িত হওয়া উচিত। বিএনপি সবসময় একটা কথা বলেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। আমরা সবাই স্বাক্ষর করেছি, আমার আপনার ইভেন এনসিপির নোট অফ ডিসেন্ট, এনসিপির একটা নোট অফ ডিসেন্ট আছে উইচ ইজ পজিটিভ। আমি বলছি যে 5% নারীকে মনোনয়ন দিতে হবে, এনসিপির একটা নোট অফ ডিসেন্ট আছে। তারা বলছে এটা 15% হতে হবে। জামাতের নোট অফ ডিসেন্ট আছে, বিএনপির আছে। সো জুলাই সনদ স্বাক্ষর করেছি মানে আমি যতটুকু মেনেছি আমি ততটুকু মেনেছি, ততটুকু বাস্তবায়ন করব। নোট অফ ডিসেন্টের বাইরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা একমত হয়েছি, ওগুলো হোক। আমরা না অনেক বেশি চিন্তা করছি, মানে এই প্রবণতা আছে সব ঘাট ধরে আমি আপনাকে। নোট অফ ডিসেন্টের বাইরে যেগুলো আছে সেগুলো কি মানে মানুষের সামনে জনসমক্ষে সেভাবে আনা হয়েছে? আনা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যু আনা হয়েছে। আমি আশা করি ওগুলো তো হবেই, কারণ ওগুলো নিয়ে বিএনপি এগ্রি করেছে। ধরুন যেটা খুব আলোচিত, একজন মানুষ দুবারের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, এটা সাফারার কিন্তু তারেক রহমান নিজে হবেন, বাট হি এগ্রিড। দলীয় প্রধান কিংবা প্রধানমন্ত্রী, এটা বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, ওটা মানবে না, কিন্তু এটা বিএনপি মেনে নিয়েছে। ধরুন বিএনপি যদি পরপর দুবার নির্বাচিত হয়, জনাব তারেক রহমানের বয়স কত হবে? অ্যারাউন্ড 70। 70 কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হওয়ার বয়স শেষ হয়ে গেল? আমরা দেখব 80-র পরে ট্রাম্পরা আমেরিকার প্রেসিডেন্ট দুনিয়া চালান, কিন্তু উনি তো মেনে নিয়েছেন যে আমি আর থাকবো না। তো এরকম অনেক কিছু তো মেনেছে, এগুলো অনেক পজিটিভস আছে। আমরা দেখতে চাই ডাক্তার জাহিদুর রহমান আসলে পরবর্তীতে এই যে শপথ নেওয়া এবং সংসদ গঠন এবং সরকার পরিচালনা, এই বিষয়গুলো আমরা দেখতে চাই, নিশ্চয়ই আলোচনায় থাকবে। আজকের মতো ধন্যবাদ জানাতে চাই আপনাকে। আর দর্শক যারা এতক্ষণ ছিলেন, আর আইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।